শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখায়। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় সাদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? ইরান লেবাননে মার্কিন যৌথ বাহিনী হামলা, দুপক্ষের প্রাণহানি প্রায় 800। রিয়াদে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক এলাকায় আঘাত এনেছে তেহরানের ড্রোন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না নেটো। মার্কিন বাহিনীকে যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না স্পেন। সব ধরনের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার। গণভোটের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে ইসিকে, আইন সচিব সহ সংশ্লিষ্টদেরও। সচিবালয়ে আজও প্রধানমন্ত্রী কর্মব্যস্ততা, যোগ দেবেন বেশ কিছু বৈঠকে। দেখা করলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি প্রশাসকরা। নতুন ইতিহাস গড়ার মিশনে আজ নারী এশিয়া কাপে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি টাইগ্রাসদের। আমাদের চেষ্টা থাকবে, অবশ্যই আমরা ভালো কিছু করব। তারা অনেক শক্তিশালী টিম, আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবে খেলতে বলবে। তো আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। উত্তরাঞ্চল থেকে 40 টাকার নিচে বেগুন আর শসা কি করে ঢাকার বাজারে 100 টাকা কেজি হয়ে যায়? হাটে, বাজারে, আড়তে, সড়কে, মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি আদৌ কমেছে? সমঝোতায় নেওয়ার টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? পড়লেও আসলে কতটা পড়ে সেটি দেখতেই সবজি ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম। সাথে ছিলেন আরেক সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শসার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300, এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত করে? 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80-85, আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না, একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। আমি যে বাজারে যে খরচটা দেবো, এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম 500 টাকাতে, মাল নাম লেবার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে পিছনে খাজনার স্লিপ পিছনে দিতে হাতে দেন স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন।
খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট, জি, তাহলে আপনি এইখান থেকে কেমন উঠান? এটা আমার মানে এরিয়া ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে, তো এইটা তো হাট না, হাট না, হাট থেকে তো এটা কিন্তু কত খালি এটা দূরে? এখানে না, কত হবে? 10 কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে, চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে ইয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে, তাহলে এমনও হতে পারে যে ওরা হচ্ছে যে আমার নামে ইয়ে করতে পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শশা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা। সিরাজগঞ্জ শহরে এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে। কত টাকা করে নেয়? ওখানে 350 টাকা লাগে। 350 টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না না, সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলা চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, সিরাজগঞ্জে ঢুকতে আর 25 কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই। ঠিক আছে, আমি লাঠি নিয়ে যদি আমি টান জায়গা হইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না, জোর করে নিচ্ছি না তো ভাই। ওই যে লাঠি হাতে, আপনি লাঠি আপনাদের এই যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা কই? লাঠিটা ফালা দিছেন? না না না, এই যে লাঠি, আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই প্রথম? হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে আপনি ধরেন বদলি করি। না 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 না, হ্যাঁ ভাই। ও আপনি নিজেও আসল লোক না? না না না, আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ, মাঝে মধ্যেই। ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি। আমি অন্য আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে, ঠিক আছে। তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? আপনার রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার। চাঁদা আদায় হচ্ছে এমনভাবে চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই। আমাদের কাছে ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি, অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে, তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা, তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? জি না, এখন পর্যন্ত পায় না কেউ। আপনারাও পান নাই? পাই নাই। আপনাদের পরিচিত কেউ পাইছে? না। এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায়, অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন ফাইলে পায়, কিন্তু যারা শ্রমিক আমরা যারা দেই, আমার খবর হারালো আর কোনো ইয়ে নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে। গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহস্থান হাট থেকে আসা এই বেগুন আর শশা, যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে, চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা,
সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এই প্রতিবেদনটি প্রচারের পর আসলে এর প্রভাব কতটা পড়েছে সেটি আমরা জানবার চেষ্টা করব। বগুড়া এবং সিরাজগঞ্জে দুজন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন। শুরুতে যাব আমরা সিরাজগঞ্জে, আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আছেন এবং বগুড়ায় আছেন সহকর্মী মেহেরুল সুজন। আমরা দেখছি সহকর্মী মেহেরুল সুজনের কাছে আগে যাই, বগুড়ায় আছেন তিনি। সুজন, এই যে প্রতিবেদনটি প্রকাশ করা হলো, আখলাকুস সাফা যে প্রতিবেদনটি প্রচার করলো দেখছিলেন আপনারা নিশ্চয়ই, এরপরে বাজার দরে কি কোনো প্রভাব পড়েছে? বিশেষ করে এই যে চাঁদার কথা বারবার বলা হচ্ছে, হাটে কত টাকা আজ চাঁদা গুনতে হলো ব্যবসায়ীদের? সুজন, বৃষ্টি বগুড়ার মহাস্থান হাটের যাদের সহকর্মী আখলাকুস সাফা দেখাচ্ছিলেন যে বগুড়ার এই অঞ্চলের সবচেয়ে বড় যে সবজির মহাস্থান হাট, সেখান থেকে সবজিগুলো সকালে যখন বেচা কেনা শুরু হয় সেখান থেকেই কিন্তু এই চাঁদার বিষয়টি শুরু হয়ে যায়। এবং আমি নিজেও কয়েকদিন আগে আমাদের সহকর্মী আখলাকুস সাফার সাথে এই হাট এবং এখান থেকে বগুড়ার এই অংশে দিয়ে যখন সবজির ট্রাকগুলো যায় সেখানে যে চাঁদাবাজি নানান উপায়ে নানান পদ্ধতি সেগুলো কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। এবং আজকের চিত্র যদি বলি বৃষ্টি, আমি আগেও সকাল থেকেই মূলত সবজির যারা আড়তদার রয়েছেন, পাইকারি ব্যবসায়ী, তাদের সাথে ছিলাম। তারা যেটি বলছিলেন যে সবজি যোগানের কারণে কিন্তু দাম কিছুটা কমছে গত 3-4 যোগানের কারণে কিন্তু দাম কিংবা বেগুন বা চাহিদা বেশি থাকে সেগুলোর কিন্তু দাম অনেকটাই কমেছে, কেজি প্রতি 5 থেকে পর্যন্ত কমেছে। কিন্তু এই সবজিগুলো ঢাকা শহরে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু সেটি আর আগের তুলনায় দাম কমছে না, কারণ চাঁদাবাজির যে চিত্রটি বা বিভিন্নভাবে চাঁদা তোলার যে চিত্রটি সেটা কিন্তু এবারেই কমেনি। এবং ছিলাম তিনিও যেটি বলছিলেন আমাদেরকে যে আপনারা যে দৃশ্যটি দেখাচ্ছেন সকাল থেকে, আমরা তো আসলে অস্থির হয়ে আছি এবং এই চাঁদাবাজির যে অঙ্কটা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তারা আসলে প্রশাসনের দ্রুত যে পদক্ষেপ এই পরিবহনে বিশেষ করে কামনা করছে নিশ্চয়ই। ধন্যবাদ সুজন, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই পর্যায়ে যাব সিরাজগঞ্জে, সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। যেই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে যমুনা টিভিতে সড়কে মহাসড়কে চাঁদাবাজি নিয়ে, এটির পর সিরাজগঞ্জে 9 জনকে আটক করা হয়েছে যেমনটি জানি রুবেল। এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? প্রশাসন আসলে কি বলছে? প্রতিবেদন প্রচারের পরে আটক করা হলো, এর আগে কেন সম্ভব হলো না? বৃষ্টি আসলে একটা চলমান প্রক্রিয়া ছিল, মূলত চাঁদাবাজটা ছিল সেই দীর্ঘদিনের চলমান প্রক্রিয়া। দীর্ঘদিন যাবতীয় এই চাঁদাবাজরা শুধু মানুষ পরিবর্তন হয়েছিল, চাঁদাবাজ কিন্তু পরিবর্তন হয়নি। সেই চাঁদাবাজি যে যারা ছিল সেটা কিন্তু আসলে বন্ধ করতে যমুনা টেলিভিশনের যে বিশেষ আজকের যে আয়োজনটি অনুষ্ঠানটি চলছে, তারপরে কিন্তু আসলে টনক নড়ে গেছে প্রশাসনের, যে কারণে কিন্তু প্রশাসন আজকে যে চিত্রটি দেখছেন ঠিক এমন চিত্র কিন্তু স্বাভাবিক ছিল না মহাসড়কে। এখানে কিন্তু একদম হরহামেশে প্রকাশ্যে চলতো চাঁদাবাজি, সমস্ত মানুষের উপর নির্যাতন। যদি চাঁদা দিত সেই চাঁদাবাজরা অনেক সময় নির্যাতন করতো চালকদেরকে, যে কারণে বাধ্য হয়ে একসময় চাঁদা দিতে হতো এবং চাঁদা দিতে বাধ্য হতো এখানকার চালকরা এবং চাঁদাবাজরা ঠিকমতো তারা চাঁদা নিত। কিন্তু সেই চিত্রটা কিন্তু একটা পুরোটাই চেঞ্জ। আপনি দেখতে পারবেন সেই মহাসড়ক এখন অনেকটাই নীরব, কারণ সকাল থেকে প্রশাসনে চলছে চুলচেরা একদম সেই অভিযান, যে অভিযানের মধ্যে দিয়ে ইতিমধ্যে সকাল থেকেই 9 জনকে আটক করেছে জেলা প্রশাসকের নির্দেশে। তিনি কিন্তু বলছেন যে কোনোভাবেই কোনো চাঁদাবাজকে সিরাজগঞ্জে থাকতে দেওয়া হবে না। তার এমন হুঁশিয়ারি পর থেকে কিন্তু আসলে এমন চিত্র আমরা লক্ষ্য করছি। তবে এই লক্ষ্যটির চিত্রটা কতক্ষণ থাকবে বলবাদ সেটা কিন্তু নিয়ে অনেকটাই শঙ্কা রয়েছে সাধারণ মানুষের মাঝে। কিন্তু একসময় যে সমস্ত রাস্তাগুলোতে যেভাবে চাঁদাবাজিগুলো হতো, বিশেষ করে পণ্যবাহী গাড়ি থেকে, যাত্রীবাহী গাড়ি থেকে, সিএনজিগুলো থেকে, অটোরিকশাগুলো থেকে, সেগুলো কিন্তু যেমন আজকে বন্ধ হয়েছে তখন অনেকটাই স্বস্তি ফিরেছে সেই চালকদের মাঝে এবং মানুষও কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে ফিরে এসেছেন। তারা বলছেন যে এটা কতক্ষণ মাত্র বলবৎ থাকবে, সেটিকে বলবৎ রাখতে হলে
প্রশাসনের যে ভূমিকা আজকে দেখছে সেই ভূমিকাটি কিন্তু আসলে তাদের সার্বক্ষণিক রাখতে হবে, তবে কিন্তু আসলে এই মহাসড়কে যে চাঁদাবাজ সেটি মুক্ত হবে এবং মানুষ যে অস্থিরতার মধ্যে রয়েছে, যে চাঁদাবাজ বলতে বলতে যারা অস্থিরতা রয়েছে সেখান থেকে অনেকটাই কিন্তু স্বস্তি ফিরে পাবে। তবে প্রশাসন বলছেন তাদের এই অভিযানগুলো চলমান থাকবে, সামনে যেহেতু ঈদ রয়েছে ঈদের পরেও একইভাবে তারা এই অভিযানগুলো চালাবেন। যদি অভিযানগুলো বলবৎ থাকে তাহলে কিন্তু অবশ্যই সিরাজগঞ্জে অনেকটাই চাঁদাবাজ মুক্ত হবে, এমনটাই কিন্তু মনে করছে এখানকার সাধারণ মানুষ। বৃষ্টি, অনেক ধন্যবাদ বিস্তারিত করে জানাচ্ছিলেন রুবেল। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রায় 2000 স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কেও টার্গেটে পরিণত করা হয়। নতুন করে আরও 96 জন নিহত হয়েছে। এ নিয়ে ইরানের যৌথ হামলায় 742 জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-র কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় 2000 স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননেও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবিরত যৌথ হামলার পরও কোনোভাবেই ইরানকে দমানো যাচ্ছে না। চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়েই যাচ্ছে তেহরান। রীতিমতো নাস্তানাবুদ অঞ্চলটির মার্কিন মিত্ররা। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কনসিউলার সেবা। এছাড়া বাহরাইন, কুয়েত, দুবাই, কাতারে মার্কিন সেনাদের লক্ষ্য করে 1/2 ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC। শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। অপারেশন ফতেহ খাইবারের চতুর্থ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কদর ও এমাদের মতো লিকুইড ফুয়েলড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিরক্ষা বলয় আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। রাজধানী ছাড়াও বন্দরনগরী হাইফা ও জেরুজালেমের কিছু অংশে লক্ষ্যভেদ করে ক্ষেপণাস্ত্রগুলো। মঙ্গলবার ভোরে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় IRGC। দুটি ইরানি ড্রোন আঘাত হানে ভবনে। এতে একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়। আগেই ভবনটি খালি করে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও 2টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। শুধু বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন ও 3টি মিসাইল ছুড়েছে IRGC। মেইন কমান্ড ও হেডকোয়ার্টার ভবন ধ্বংসের দাবি করা হয় এতে। এদিকে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও নতুন করে ইরানের ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের রাজধানী দোহায়। দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফিজান ঘাঁটিতে ছোড়া হয়েছে 10টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। এবার নিজেদের সামরিক জোট নেটো থেকেই বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে।
তিনি বলেছেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তবে এই লড়াইয়ে নেটো জড়িয়ে পড়বে না বলেও জানান জোটটির মহাসচিব। নেটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে চাইলে করতে পারে বলেও মন্তব্য করেছেন মার্ক রুটে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে পরিচালিত রোটা ও মোরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। বলেছেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা, মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটা ও মোরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপর এই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয়, যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে এই নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়েছে। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য, তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা। এ বিষয়ে বিস্তারিত জানবো কাতারে আমাদের যিনি প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। বাচ্চু, আমরা তো এই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে 1 মাস, সেটি দর্শকদের মাত্রই জানাচ্ছিলাম, একটু জানাবেন এখন পর্যন্ত আসলে কাতারে কি পরিমাণের বিদেশি আটকা পড়েছে কিংবা তাদের মধ্যে বাংলাদেশি কতজন রয়েছে, এরকম কোনো তালিকা বা তথ্য আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কাতার কিন্তু সবসময় একটি মানবিকতার পরিচয় দিয়ে আসে, ঠিক তেমনই কিন্তু যেমনটি জানেন যে সকল প্রবাসীরা, বিশেষ করে প্রবাসীরা দেশে গিয়ে তারা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কারণে কেউ আসতে পারছে না, অথবা এখানে যারা আটকে আছে, যারা হয়তো বিভিন্ন দেশে যাবে, এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু কাতার সরকার একটি সিদ্ধান্ত জানিয়েছে, সেটি হচ্ছে 1 মাসের জন্য সব এন্ট্রি ভিসার মেয়াদ কাতার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। 3রা মার্চ এক বিবৃতিতে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির উপর নির্ভর করে আরো বাড়াবে। 28 ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সক্রিয় হবে, কোনো ফি লাগবে না কিন্তু, এটি কাতার সরকার আমাদেরকে জানিয়েছে। সেটি তো আমরা শুনলামই, এবং আমি যেটি জানতে চেয়েছিলাম আসলে এখানে যারা আটকে পড়েছেন তাদের সংখ্যা বা আনুপাতিক যে পরিমাণ, সেটি আনুমানিক পরিমাণ জানা গেল কিনা। আরেকটি বিষয় একটু জানাবেন, যারা আটকে পড়েছে তাদের জন্য ভিসার মেয়াদ তো বৃদ্ধি করা হয়েছে, কোনো ধরনের সুযোগ সুবিধা রাখা হচ্ছে কিনা, কারণ তারা আসলে কিভাবে থাকবে এই 1 মাস, কিংবা এ সংক্রান্ত কোনো তথ্য আছে কিনা? জি, অনেকে আটকে আছে, অনেকে দেশে যাওয়ার জন্য হয়তো টিকিট করেছে, তারা কিন্তু যেতে পারেনি, অনেকে দেশ থেকে আসার অপেক্ষায় আছে। সবকিছু মিলে আসলে কাতার সরকার যে সিদ্ধান্তটা জানিয়েছে সেটি আমরা জানিয়েছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমরা এখনো পর্যন্ত সেই তথ্য পাইনি। ধন্যবাদ বাচ্চু, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য সংক্রান্ত। যুদ্ধাবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ আছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও 38টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া সব ফ্লাইটের মধ্যে রয়েছে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই, দোহাগামী উড়ান। তালিকায় রয়েছে কাতারের 4টি, এমিরেটসের 4টি, গালফ এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েত এয়ারের 2টি, জাজিরা এয়ারওয়েজের 4টি, এয়ার আরাবিয়ার 12টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 4টি ফ্লাইট। এর আগে গত শনিবার 23টি, রোববার 40টি, সোমবার 46টি ফ্লাইট বাতিল হয়। এখন পর্যন্ত সর্বমোট 147টি ফ্লাইট বাতিল হলো। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালে 7টি সহ এখন পর্যন্ত 35টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিকাল জলিল, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয়, সংসদ বিষয়ক সচিবালয় সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের উপর শুনানি হয়। এই শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম আলাদা দুটি রিট করেন। এতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়। রিটের পক্ষে আইনজীবীরা আদালতে বলেন যে প্রক্রিয়াতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। আর এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়। রিটের বিপক্ষের আইনজীবীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয় তবে বিগত অন্তর্বর্তী সরকার যা করেছে সবকিছুই অবৈধ। এ নিয়ে এখন যারা প্রশ্ন তুলেছেন সেটি আত্মঘাতী। আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল। সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল, নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা, জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনাও দেন। স্বাস্থ্যখাত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন। বৈঠক করছেন ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকরা। প্রধানমন্ত্রী আজকের কর্মসূচি বিষয়ে আমরা জানবো। আমাদের সহকর্মী আরেফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি খুব সম্ভবত সচিবালয়ে আছেন। জানাবেন আরেফিন, আজ কি বিষয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী এবং দিনের পরের ভাগে তার কি কর্মসূচি রয়েছে? বৃষ্টি, দিনের পরের ভাগের মূলত কর্মসূচি রয়েছে খাল খনন কর্মসূচি নিয়ে অগ্রগতি একটি বৈঠক। যে বৈঠকে মূলত আন্তঃমন্ত্রণালয় যারা এই সংক্রান্ত কাজে সংযুক্ত যেসব মন্ত্রী এবং সচিবরা তাদের সঙ্গে একটি বৈঠক হবে দুপুর 2টার পর। এর মধ্যে সেই সংশ্লিষ্ট কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এর আগে সকাল থেকে যদি একটু বলি আপনাকে, কোস্ট গার্ডের মহাপরিচালকের সঙ্গে তিনি কোস্ট গার্ড মহাপরিচালক তারেক রহমানের সঙ্গে বিশেষ করে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন, যেখানে মূলত স্বাস্থ্য খাত নিয়ে বেশ কয়েকটি জায়গায় শূন্যপদ রয়েছে সেসব বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্বাস্থ্যকর্মী নিয়োগ, সেসব বিষয় নিয়ে অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপর ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং গাজীপুর জেলা প্রশাসকের যারা প্রশাসক তারা আলোচনা করেছেন, তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা হয়েছে। এবং আমরা যেটা বলছিলাম যে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী তিনি এখন যাচ্ছেন মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য। তিনি রয়েছেন, আমরা তিনি কথা হয়তো বলবেন না। কি নিয়ে আজকে বৈঠক আপনাদের? হ্যাঁ, আজকে তো আমার মনে হয় এখন তো কথা বলার দরকার, মিটিং শেষ করে। কি নিয়ে আজকে খাল খনন কর্মসূচি? হ্যাঁ, খাল খনন কর্মসূচি নিয়ে। আপনি সুনামগঞ্জ গিয়েছেন, কয়েকটি জায়গায় গিয়েছেন, সেখানে কি দেখলেন? কি দেখলেন আসলে মাঠ পর্যায়ে অবস্থা কেমন দেখলেন? খালগুলোর কেমন অবস্থা, নদীগুলো? ওরা ওদের মতো করে করুক না। আমরা একটা দায়িত্ব নিয়েই কাজ শুরু করেছি। এখন সরজমিনে দেখা,
এবং এই কাজগুলোকে কিভাবে সমন্বয় করব, কিভাবে আমরা এগুলাকে উঠাই নিয়ে আসব। যেহেতু জাতির সামনে আমাদের একটা কমিটমেন্ট, খুব দ্রুততার সহিত এই কাজগুলোকে সমাপ্ত করা, 180 দিনের কর্মসূচিতে কী থাকবে, 5 বছর কর্মসূচিতে কী থাকবে, এগুলোকে সমন্বয় করার জন্যই আমরা ইতিমধ্যে ফিল্ড পর্যায়ে কিছু কাজ শুরু করেছি। সহকর্মী আরিফিন শাকিল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে। আমরা বিস্তারিত তার মাধ্যমে জানছিলাম সেখানকার অবস্থা। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে উভয়ই সম্মত হন। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সহ যৌথ অগ্রাধিকার ভিত্তিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। স্বার্থ সংশ্লিষ্ট খাতে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন সারা কুক ও পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে সারা কুক আরও বলেন, বাংলাদেশের নতুন অধ্যায়ে দুই দেশ আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। In support of our good meeting with the Honourable Foreign Minister, we had a very good discussion where we reaffirmed the strength and depth. আজকের ফলপ্রসূ বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্বের শক্তি পুনর্ব্যক্ত হয়েছে। রাজনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও ইন্দো প্যাসিফিক সহযোগিতা সহ যৌথ অগ্রাধিকারগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি আমরা। আমি মনে করি দেশের নতুন অধ্যায়ে দুই দেশই ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী। আজ থেকে শুরু হলো বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও রেলপথের সব টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তবে অনলাইন এবং কাউন্টারে বাসের টিকিট মিলছে। সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুরের কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। 12 থেকে 19 মার্চের আগাম টিকিট বিক্রি হলেও যাত্রীদের চাহিদা বেশি 16, 17, 18 মার্চের টিকিটের। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে এখন পর্যন্ত যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই, বাড়তি ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি। টিকিট হাতে পেয়ে যাত্রা নিশ্চিত হওয়ায় সন্তুষ্টির কথাই জানান অনেকে। এদের আনুষ্ঠানিক ছুটি শুরু 19 মার্চ থেকে। আমি রংপুর যাব 18 তারিখে। 18 তারিখ রাত্রের একটা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছি। এখন দেখা যাক বাকিটা আল্লাহর উপরে। সকাল 8টার আগ থেকেই দাঁড়িয়ে আছি, দীর্ঘ লাইন পেরিয়ে এখন পর্যন্ত মানে কাউন্টার পর্যন্ত যেতে পারিনি। এখন একটু পর যাব হয়তো, কিন্তু কাঙ্ক্ষিত টিকিটটি পাবো কিনা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি। চাপটা মূলত 17, 18, 19 বর্তমানে এটা চলছে। যখন 17, 18, 19 আমাদের সিট সব শেষ হয়ে যাবে, বিক্রি শেষ হয়ে যাবে, তখন আবার 16, 15 আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে আসবে। জাল ভিসা দিয়ে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছে এমন চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। টিবিআই ট্রাভেলস নামের ট্রাভেল এজেন্সি নামের ওই চক্রটি এ পর্যন্ত শতাধিক অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক ভুক্তভোগীর কাছ থেকে 30 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সকালে মিরপুর 1-এ র্যাব 4-এর অধিনায়ক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেছেন, চক্রটি অস্ট্রেলিয়া চাকরির ভুয়া অফার দিয়ে প্রতারণা করে আসছিল। জনপ্রতি 20 লাখ টাকা নিত। টাকা নেবার পর জাল ভিসা টিকিট দিত, তারপর পুরো অফিস সেট আপ নিয়ে একেবারে উধাও হয়ে যেত। ভুয়া ট্রাভেল এজেন্সির ম্যানেজার সহ 4 জনকে র্যাব রাজধানীর কাওলা ও যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। আমি 3টা পাসপোর্ট এনে দিছি। আমার মতো এমন ভুক্তভোগী অনেক লোকে প্রায় 120টার মতো পাসপোর্ট দিছি। আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবেসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সব কিছু বন্ধ, যোগাযোগ আমাদের সাথে বন্ধ করে দেয় আসামি। তাদের মামলা দায়েরের ভিত্তিতে আমরা অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এর মধ্যে টিবিআই ট্রাভেলস গ্রুপের চেয়ারম্যান তারেকুল ইসলাম, ম্যানেজার মাইনুদ্দিন এবং তাদের সহযোগী নেওয়াজ এবং আবু হাসান। রমজানের শুরু থেকেই রাজশাহীর ঈদ বাজার জমতে শুরু করেছে। নগরীর ছোট বড় সকল মার্কেট আর শোরুমগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। ইফতার শেষে রাত পর্যন্ত জমজমাট বেচাকেনাও চলছে। দেশি বিদেশি বাহারি কালেকশনের সমাহার নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন বিক্রেতারা। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে এবার রাজশাহীতে সবচেয়ে বেশি চলছে ফার্সি 2 পিস ও 3 পিস পোশাকের বিক্রি। পরিবার আর প্রিয় মানুষদের সাথে নিয়ে নগরীতে চলছে ঈদের জমজমাট কেনাকাটা। অন্যবার যেরকম কালেকশন ছিল তার থেকে এবার একটু
আর একটু ভালো আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করছি, যা আসলে আশা করি মানুষের পছন্দ হবে। প্রোডাক্টের কালেকশনটা বেশি, এই জন্য ধরেন যে একটু কাস্টমার প্রেশারও বেশি এখানে, তো এখানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে। এখনকার যে বাজার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম, কিন্তু আশা করতেছি 2-1 দিনের ভিতরে আমরা ভালো একটা কাস্টমার চাপ পাবো। সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটা চললেও ইফতারের পরে মূলত মার্কেটের শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। এবছর শিশু ও নারীদের জন্য সারারা গারারা সহ বাহারি নামের পোশাক রয়েছে। এগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে শুরু করে 6000 টাকায়। বিক্রেতাদের আশা, ক্রেতারা বেতন বোনাস হাতে পেলে বিক্রি শুরু হবে পুরোদমে। পোশাকের মধ্যে বেশি চলছে ফার্সি জামাগুলো, যেটা ছোট বড় দুজনেরই আছে। আর আমাদের ছোটদের মধ্যে আরো কিছু পার্টি ফ্রক কালেকশন আছে, আর আপনার 2 পিস কালেকশন, যেটা এবার বাচ্চাদের জন্য নতুন। আমরা আশা করছি মাস করলে আমাদের বেচাকেনাটা বেতন বোনাস হলে চাকরিজীবীদের বেচাকেনা শুরু হবে। মার্কেট আর শোরুমের বাহারি কালেকশনে সন্তুষ্ট ক্রেতারা পোশাকের দাম ও মান নিয়ে দিচ্ছেন ভিন্ন মতামত। এবার কেন জানি মনে হচ্ছে ঈদের ড্রেসের দাম অনেক বেশি অন্যবারের চেয়ে, যেটা মানে নর্মালি হচ্ছে 3-4 হাজার টাকার ড্রেসে বা 6-7 হাজারে সেল হচ্ছে, যেটা দেখলাম। এর আগে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম, তো মোস্ট অফ দ্য ড্রেসেস আর অলরেডি ডান। এখন জাস্ট কয়েকটা লাস্ট মিনিট শপিং করছি। সবাই শুরুতেই ঈদের কেনাকাটা সারার জন্য মার্কেটে ঘুরছে, সেই সুবাদে মনে করছি এবার বেশ সুন্দর জাঁকজমক করলো। গত বছরের তুলনায় দাম মোটামুটি একই আছে, কিছু প্রোডাক্টের বেশি, কিছু প্রোডাক্টের কম, সব মিলে মোটামুটি কেনার মধ্যেই আছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাত্র 1 মিনিটের আকস্মিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এখন প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিভাবে তারা নির্ভুলভাবে জানল শীর্ষ ইরানি নেতৃত্বের অবস্থান? হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের কিছু সময় আগেই বিশেষ গোয়েন্দা তথ্য হাতে পায় ইসরায়েল। এরপরে তড়িঘড়ি করে যৌথভাবে হামলা চালানোর সিদ্ধান্ত হয়। শনিবার ভোরে ইসরায়েল থেকে যুদ্ধবিমান রওনা হয় ইরানে হামলার উদ্দেশ্যে। 2 ঘন্টারও কম সময়ের মধ্যে দূরপাল্লার মিসাইল নির্ভুল আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে। হত্যা করা হয় শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের। হামলার পর ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, হঠাৎ আক্রমণ করায় বিশেষ কৌশলগত সুবিধা পেয়েছেন তারা। এ কারণেই একসাথে শীর্ষ নেতারা মারা পড়েন। তবে প্রশ্ন উঠেছে, ঠিক কিভাবে খামেনি সহ শীর্ষ নেতাদের নির্ভুল অবস্থান জানল ইসরায়েল? হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান হতো দুদেশের সেনাদের মাঝে। তবে হামলার কিছু সময় আগেই নতুন এক গোয়েন্দা তথ্য হাতে পায় ইসরায়েল, আর সঙ্গে সঙ্গেই হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের এক কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন খামেনিও। এ তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই বাংকার বাস্টার মিসাইল ছোড়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। মাত্র 1 মিনিটের অভিযানেই ইরানের উচ্চপদস্থ 40 কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। নিহত হন সর্বোচ্চ নেতা খামেনি আর আইআরজিসি কমান্ডার পাকপোর সহ দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।